তীরাখোলে এক রাত, লিখেছেন দীপান্বিতা রায়, কণ্ঠে রয়েছি আমি সুমনা। গল্পটি নেওয়া 25টি নতুন ভূত, সম্পাদনায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এমন ঘোর বর্ষায় গোয়ায় বেড়াতে যাওয়া, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই শুনছে আটকে উঠেছে, কিন্তু রনি তার দীপকের কোনো ভ্রুক্ষেপ নেই। অনেক চেষ্টায় দুজনের যখন একসঙ্গে ছুটি পেয়েছে তখন যাবেই, আর ওসব বর্ষা টর্ষা তাদের কাছে কোনো ব্যাপার নয়। দুজনেই মতে যদি চোখ থাকে, তার মনে যদি ফুর্তি থাকে, তাহলে প্রকৃতি দেবীর সঙ্গে থাকবেনি। আসলে দীপক রনি এক কথায় অভিন্ন হৃদয় বন্ধু। ভবানীপুরে মুক্তদলের কাছে এক গলিতে বাড়ি, পড়াশোনা খেলাধুলো সবই একসঙ্গে। ইঞ্জিনিয়ারিং পাশ করে রনি এখন একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। দীপক ডক্টরেট করেছে, গবেষণার পাশাপাশি অন্যান্য লেখালেখিও করে। পড়াশোনা কিংবা কাজের ফাঁকে পিঠে রুকস্যাক নিয়ে বছরের 2-1 বার একসঙ্গে বেরিয়ে পড়াটা অনেক দিনের অভ্যাস। কিন্তু গত 1 বছর ধরে কিছুতেই আর সুযোগ হচ্ছিল না। রনিতের নতুন চাকরি, ছুটি পাওয়া মুশকিল। দীপকের বাড়িতে নানের ঝামেলা চলছিল, তাই এতদিন পরে যখন দুজনের সময় মিলেছে তখন আর অপেক্ষা নয়। পাহাড় অনেক হয়েছে, এবার সমুদ্র, বর্ষায় গোয়া। তবে দীপক আর রনিতের বেড়াতে যাওয়াটা ঠিক টুরিস্টের মতো নয়। নাম ডাকওয়ালা কোনো একটা জায়গা তারা বেড়াতে যায় ঠিকই, কিন্তু তারপর খোঁজ ছেড়ে তার আশপাশের নাম না জানা কোনো সুন্দরীকে খুঁজে বের করার। এরকমভাবেই দার্জিলিং বেড়াতে গিয়ে ওরা খুঁজে পেয়েছিল চটকপুর, শিলং পাহাড়ের কাছে বড়াপানি। এবারে বেড়ানোটাও যে আলাদা কিছু হবে না তেমন কথাবার্তা হয়ে গেছিল আগেই। খান্ডেবি নদীর ধারে গোয়ার রাজধানী প্যানাগজিস বা পানাজিতে হোটেল বুক করা ছিল। প্রথম দিনটা সেখানে উঠে ঘোরাঘুরির ফাঁকে চলছিল অজানা জায়গার সন্ধান। খোঁজ মিলল দ্বিতীয় দিনেই। হোটেলের মালিকই খবর দিলেন কুলু নদীর মোহনার আছে তেরাখোল দুর্গ। পানাজি থেকে গাড়িতে গেলে লাগবে ঘন্টা 3। ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তাটি চমৎকার, মাঝে 2-1টা ছোট নদী পড়বে। সব জায়গাতেই বার্জে চলে পেরোনোর ব্যবস্থা। তবে মুশকিল একটাই, পর্তুগিজদের তৈরি তেরাখোল দুর্গ এখন একটা হোটেল। ওটি ছাড়া ওখানে আর কোনো থাকার জায়গা নেই। তবে এখন বর্ষাকাল, তাই টুরিস্ট কম, থাকার জায়গা পাওয়ার সম্ভাবনা বেশি। আর থাকতে যদি পাওয়া যায় তাহলে পাহাড়, নদী, সমুদ্র, জঙ্গল সব মিলিয়ে তেরাখোল একেবারে জমজমাট। শুনে থেকে তো 2 বন্ধু আর তস হয়েছে না। হোটেলের মালিকের সঙ্গে কথাবার্তা বলে ব্যবস্থা হলো একটা মোটর সাইকেলের। দুজনেই দিব্য বাইক চালাতে পারে, রাস্তাও যথেষ্ট ভালো, তাই ব্যাগ ঘাড়ে সকাল সকাল বেরিয়ে দুপুরের আগেই দুজনেই পৌঁছে গেল তেরাখোল। গোয়ার মহারাষ্ট্রের সীমানায় খুব কাছে তেরাখোল। কুলু নামে একটা ছোট্ট নদী এসে মিশেছে আবার আরব সাগরে। সেই মোহনার পাশে পাহাড়ের মাথায় দুর্গটা। সমুদ্রের ধার থেকে উঠে গেছে খোড়া পাহাড়। আরব সাগরের ঢেউ যেন বারবার ধাক্কা মেরে সরিয়ে দিতে চাইছে ওকে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে ভেঙে যাচ্ছে সাদা ফেনায়। পাহাড়ের মাথায় ঠিক রাজার মুকুটের মতো বসে আছে তেরাখোল। কুলু নদীর ধারে বর্ষের বার্জের জন্য অপেক্ষা করতে করতেই দূর থেকে দুর্গটিকে দেখে দারুণ পছন্দ হয়ে গেল রনিদার দুজনের। ভাগ্য ভালো, হোটেলের রিসেপশনে গিয়ে শোনা গেল একটি মাত্র ঘর খালি আছে, তবে সেটা সমুদ্রের দিকে নয়, পিছনের দিকে, মানে জঙ্গলের দিকে। তাই চটপট সাবট সেরে দুজনে চলল ঘরের দিকে। হোটেলের ভিতরটা ভারী অন্যরকম। দুর্গের স্বাভাবিক গঠন যতখানি সম্ভব না বদলে যাওয়ার ব্যবস্থা হয়েছে অতিথিদের থাকার, তাই সরু সরু গলি বা খাড়া সিঁড়ি সবই আছে। আবার আধুনিক সুযোগ সুবিধাও কোনো অভাব নেই।
সব মিলিয়ে বেশ একটা রোমাঞ্চকর ভাব। ঘর দেখেও দিব্য পছন্দ হলো। সমুদ্র দেখা যায় না ঠিকই, কিন্তু জানলা খুললেই চোখে পড়ে দুর্গ প্রাচীর, আর ওপাশে ঘন জঙ্গল। জিনিসপত্র নিয়ে এসেছিল যে ছেলেটি, সে অবশ্য বলল জঙ্গল গভীর হলেও হিংস্র জন্তু জানোয়ারের কিছু নেই। ওপাশে মারাঠি গ্রাম আছে, সেখানকার লোকজন এই জঙ্গলের পথ দিয়েই আঘাত যাতায়াত করে। হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েই বেরিয়ে পড়ার ইচ্ছে ছিল, কিন্তু আকাশ ভেঙে নামলো বৃষ্টি। একটা বেলা পুরো মাটি। বিকেল নাগাদ বৃষ্টি থামলে বেরুলো দুজনে। পায়ে হেঁটে একটু ঘুরে আসার ইচ্ছে, বিশেষ করে সমুদ্রের ধারটা। পাহাড়ি পথের বাঁক দিয়ে কিছুদূর নামতেই দেখে পাথরের উপর বসে আছে এক বুড়ো। পরনে তাঁতিমালা জামা আর ঢোলা প্যান্ট, মাথায় টুপি। তাদের দুজনকে দেখেই সে মাথার টুপি নামিয়ে পরিষ্কার ইংরেজিতে বলল, আমাকে যদি 5 টাকা দাও তবে আমি তোমাদের একটা সুন্দর গোয়ান কবিতা শোনাতে পারি। আমরা কবিতা শুনতে ভালোবাসি না, গম্ভীর গলায় বলল রনিত। 10 টাকা দিলে আমি একটা চমৎকার গোয়ান গান শোনাতে পারি। আমাদের এখন গান শুনতে ইচ্ছে করছে না, ফের বলল রনিত। 20 টাকা দিলে আমি এই তেরাখোল ফোর্টের গল্পটা তোমাদের বলতে পারি। সেটা কিন্তু এখানকার খুব কম লোকই জানে। রানী ফির কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু দীপকের ততক্ষণে মজা লেগেছে। সে হেসে ফেলে বলল, ঠিক আছে, গল্পটা আমরা শুনবো, 20 টাকাও দেবো, কিন্তু এখানে দাঁড়িয়ে গল্প শুনতে হবে কি? না না, তা কেন? গম্ভীর ভাবে বললে বুড়ো। আমরা সমুদ্রের ধারে গিয়ে বসতে পারি, সেখানে বসেই গল্প বলতো। বুড়ো পিছন পিছন নামতে নামতে রনিত বলল, কি যে করিস না তুই, এখন বসে বসে বুড়োর গাঁজাখুরি গল্প শুনতে হবে? 20 টাকাও গচ্ছা, আর গল্প তো গল্পই, শুনতে দোষ কি আছে? আর যে কোনো জায়গাতেই এসব লোকমুখে চালু গল্পের অনেক রকম ইন্টারেস্টিং ব্যাপার থাকে। হাসতে হাসতে চলল দীপক। সমুদ্রের ধারে বালিতে গিয়ে বসল 3 জন। মাথা থেকে টুপিটা খুলে পাশে রেখে পুরো শুরু করল। সে অনেক বছর আগের কথা। গোয়াতে তখন পর্তুগিজদের রাজত্ব। এই দুর্গের কেল্লাদারও ছিলেন একজন পর্তুগিজ, নাম রোবার্তো গঞ্জালেস। কেল্লাদারের চেহারা যেমন বিশাল, মানুষটিও তেমন নিখুঁত। দুর্গের চাকর বাকর, সিপাহী শাস্ত্রী সবাই তাকে জমির মতো ভয় করত। কথায় কথায় চর থাপ্পড় মারতে, চাবুক চালাতে তার চুরি ছিল না। কেল্লাদারের অত্যাচার থেকে রেহাই পেত না আশেপাশের গ্রামের লোকজনও। সৈন্য সামন্ত নিয়ে গ্রাম লুট করা ছিল তার কাছে খুবই আমোদের ব্যাপার। এই কেল্লাতেই থাকতো দামিনিক রোবার্তো। ফর্সা চিপচিপে মানুষটি, মনটি ছিল ভারী ভালো। কেল্লার চাকর বাকর থেকে শুরু করে সিপাহী শাস্ত্রী সবাই ভালোবাসত তাকে। আর সেই জন্যই গঞ্জালেস 2 চোখে দেখতে পারত না রোবার্তাকে, কিন্তু কিছু বলতেও সাহস পেত না, কারণ রোবার্তা ছিল চিকিৎসক। নানা রকম ওষুধ বিশুদ্ধ জানতো সে। তখনকার দিনে যুদ্ধ বিদ্রোহ লেগেই থাকতো, তাই কাটা ছেঁড়া হতোই। তাছাড়া জঙ্গলে জায়গা, অসুখ বিসুখও হতো নানা রকম। কেল্লার একজন ডাক্তার থাকাটা জরুরি ছিল।
তাই অপছন্দ করলেও রোবার্তাকে কেল্লা থেকে তাড়িয়ে দিতে পারত না গঞ্জালেস। রোবার্তা মাঝে মাঝে এই জঙ্গল পেরিয়ে আশপাশের মারাঠি গ্রামেও ঘুরতে যেত। কাছেই কুন্ডা নামের গ্রামে থাকতো এক বুড়ো কবিরাজ। তার সঙ্গে দিব্যি ভাব ছিল রোবার্ত। বুড়ো তাকে গাছগাছরা থেকে নানা রকম ঔষধ তৈরি করতে শেখায়। সেই কুন্ডা গ্রামের ছেলে শিবাও ছিল রোবার্তর খুব বন্ধু। দুজনে একসঙ্গে বেড়াতো, তলোয়ার খেলতো, লাঠি খেলতো। শিবার বোন কুম্বু রোবার্তার জন্য চমৎকার একখানা পাগড়ি বানিয়ে দিয়েছিল। সেটা পরে রোবার্ত যেদিন কেল্লায় ফিরল সেদিনই অন্যরা হাসি তামসা করলেও গঞ্জালেস কিন্তু রেগেছিল খুব। দেশি মানুষদের সঙ্গে এরকম ভাবসাব গঞ্জালেস একটুও পছন্দ করতো না। বিশেষত শিবা তো ছিল তার দু চোখে বিষ। তখন থেকেই সুযোগ খুঁজছিল গঞ্জালেস। একদিন রোবার্ত শহরে গেছে, ফিরতে তার রাত হবে। সেই সুযোগে নিজের সঙ্গী সাথীদের নিয়ে গঞ্জালেস হানা দিল কুন্ডা গ্রামে। তাদের লুটপাট চালাতে দেখে তলোয়ার নিয়ে তেড়ে এলো শিবা। গঞ্জালেসের সঙ্গীরা ছিল সংখ্যায় অনেক বেশি, তাই খুব সহজেই তারা শিবাকে বন্দি করে নিয়ে এলো কেল্লায়। গঞ্জালেস জানিয়ে দিল পরদিন সকালে ফাঁসি হবে শিবার। সন্ধ্যায় কেল্লায় ফিরে সব কথা শুনে চমকে উঠল রোবার্ত। গঞ্জালেসের কাছে গিয়ে শিবাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু গঞ্জালেস সাপ জানিয়ে দিল শিবাকে ফাঁসি সে দেবেই। রাত বাড়ছে, নিজের ঘরে ছটপট করছে রোবার্ত। কি করে বন্ধুকে বাঁচাবে সে? গল্পের মধ্যে এমনভাবে ডুবে গেছিল দুই বন্ধু যে কখন একটা হাতির পালের মতো বিশাল মেঘের দল ঠিক মাথার ওপর এসে হাজির হয়েছে বুঝতেই পারেনি। পুরো কিন্তু ঠিক খেয়াল করেছে। টুক করে টুপিটা মাথায় পড়ে লাফ দিয়ে উঠে বলল, তাড়াতাড়ি পা চালিয়ে হোটেলে ফেরো, নইলে এক্ষুনি ভিজে চোপড় হয়ে যাবে। কিন্তু গল্পটা শেষটা শোনা হলো না তো। অবাক হয়ে বলল রানী। ততক্ষণে পা চালিয়ে বেশ খানিকটা এগিয়ে গেছে বুড়ো। ক্লেপে পড়ে কিরকম একটা অদ্ভুত হেসে পড়ল। তোমরাও তো দুই বন্ধুই আছো, আজ রাতে নিজেদের মতো করে শেষটা ভাবো। কাল সকালে আমি বরং শুনে দেখবো গল্পের সঙ্গে মিলে কিনা। প্রায় ছুটতে ছুটতে হোটেলে ফিরতে না ফিরতেই বৃষ্টি নামলো মুষলধারে। বৃষ্টির মধ্যেই আস্তে আস্তে নিভে এলো দিনের আলো, আর অন্ধকার একটু গাঢ় হতে বন্ধ হয়ে গেল বিদ্যুৎ সরবরাহ। হোটেলে অবশ্য নিজস্ব জেনারেটর আছে, সেটি চালু হতে কিছু কিছু আলো জ্বলল। তবে একটু পরেই ঘরে ঘরে হোটেলের বেয়ারারা গিয়ে বলল, এরকম বৃষ্টি বাদলা কারেন্ট চলে গেলে সাধারণত আমরা মাঝরাতে ফেরে না, কিন্তু সেক্ষেত্রে তো আর সারা রাত জেনারেটর চালু রাখা যাবে না, তাই রাতের খাওয়া সেরে নিতে হবে তাড়াতাড়ি। সবাই খেয়ে দিয়ে নিজের ঘরে চলে গেলে জেনারেটর বন্ধ করে দেওয়া হবে। হোটেলের ডাইনিং হলে সব অতিথিদের ডিনার হয়ে গেল রাত 10টার মধ্যে। ঘরে ফিরে চুপ করে বসলো দীপক আর রনি। জেনারেটর বন্ধ হয়ে গেছে, ঘর অন্ধকার। মস্ত খোলা জানলার ওপাশে আরো নিচ্ছিদ্র অন্ধকার জঙ্গল, তবে গরম নেই মোটে। বৃষ্টি ভেজা হাওয়া কেমন একটা শীত শীত ভাব। হঠাৎ দীপক বলে উঠল,
আশপাশটা দেখে এমন মনে হচ্ছে না আমরা সেই গঞ্জালিস আর রোবার্তোর সময় ফিরে গেছি? যা বলেছিস, হাসতে হাসতে বলল রনি। শিবা আর কুঙ্কু সেবার আয়োজন করেছে। বুড়ো কিন্তু গল্প বলে ভালো। আমার কিন্তু একটু অদ্ভুত লাগছিল, বুড়োর কথাবার্তায় কেমন একটা রহস্য ভাব আছে, যেন সব বলছে না, কিছু কথা চেপে রাখছে। দিনকর কথা শুনে রনিত বলল, ওটা তো টাকা নেওয়ার কৌশল। কাল দেখবি শেষটা বলার জন্য আবার টাকা চাইবে। টাকা যখন দিতে হবে তখন আমরা আর কষ্ট করে কেন ভাববো? তার থেকে চল এখন শুয়ে পড়ি, কাল ভোরে উঠে বেরোবো। রাত তখন কটা চালানি, ঘুম ভেঙে গেল দীপকের। অভ্যাস মতো সময় দেখতে বালিশের পাশে মোবাইলে হাত দেখে মোবাইল নেই। চমকে উঠে বসে দীপক, একই ঘরটা এরকম অন্যরকম হয়ে গেল কি করে? দু খাটের বদলে এখন একটা খাট, ঝালর লাগানো মশারি, কিন্তু রনিত কোথায় গেল? ঘাট থেকে তাড়াতাড়ি নামতেই সামনের আয়নায় চোখে পড়ল একজন ছিপছিপি চেহারা পর্তুগিজ যুবক, ফর্সা, মুখে দারুণ উদ্বেগের ছাপ, পরনে ফ্রিল দেওয়া জামা আর পাতলুন। কিন্তু রনিত কোথায়? নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে এলো যুবক। তুর্গের সংকীর্ণ গলিপথ ধরে এসেছে। একটা ঘর থেকে প্রবল নাক ডাকার আওয়াজ আসছে। হালকা হাতে সেই ঘরের দরজা ঠেলে ঢুকলো যুবক। খাটের উপর একজন কেউ ঘুমোচ্ছে। অন্ধকারে একটু চোখ সরলেই নিয়ে যুবক দেওয়ালে ঝোলানো আংটা থেকে সাবধানে খুলে নিল একটা পরচাবি। ঘর থেকে বেরিয়ে গলিপথ ধরে আরেকটু এগিয়ে বেশ কয়েকটা পাক পেরিয়ে তারপর নামতে লাগলো নিচে। সিঁড়ির একেবারে শেষ প্রান্তে লোহার দরজা, চাবি খুলে ভেতরে ঢুকতে লাফিয়ে উঠল ভাবি। রবার্তো, তুমি কি করে এলে? চুপ, কথা বলো না, রক্ষীরা সব ঘুমাচ্ছে। এই সুযোগে তোমাকে পিছনে দরজা দিয়ে পার করে দিত, কিন্তু কিন্তু তুমি, তোমার কি হবে? কথাটা ঠিক বুঝতে পারবে, তুমি আমাকে ছেড়ে দিয়েছো, তুমি আমার সঙ্গে চলো। তা হয় না শিবা, এরা আমার জাত ভাই, আমাদের এর সঙ্গেই থাকতে হবে। কিন্তু তুমি আর দেরি করো না, কেউ জেগে গেলে তোমাকে আর বাঁচাতে পারবে না। শিবা একটু ভাবলি, তারপর বলল, তুমি শুধু রাত পর্যন্ত সাবধানে থেকো, সকাল হতে আমি সব গ্রামের ছেলেদের নিয়ে আসবো দুর্গা আক্রমণ করতে। দুজনে নিঃশব্দে উঠে এনে পড়ে। খুব সাবধানে পাহারাদারদের নজর এড়িয়ে রোবার্তো শিবাকে নিয়ে এলো জঙ্গলের দিকে, দূরিয়ে খিড়কির দরজায়। কিন্তু দরজা খোলার সময় হাত ফসকে পড়ে গেল লোহার কি। মুহূর্তে জেগে গেল রক্ষীরা। পালাও শিবা, পালাও! কোন রকমে শিবাকে দরজার বাইরে ঠেলে দিয়ে বলল রোবার্তো। বিদ্যুৎ গতিতে অন্ধকারে মিলিয়ে গেল শিবা। রক্ষীরা ছুটে এসে ধরে ফেলল রোবার্তোকে। খবর দিল গঞ্জালিসের কাছে। কেন ছেড়ে দিয়েছে তুমি বন্দিকে? পুরো হেসে জানতে চাইল গঞ্জালিস। তার নিষ্ঠুর মুখের দিকে তাকিয়ে রোবার্তো বলল, ও আমার বন্ধু, তুমি ওকে অন্যায়ভাবে আটকে রেখেছিলে। কেল্লাদারের আদেশ অমান্য করছো তুমি, তোমায় শাস্তি মৃত্যু। কাল সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে
ফাঁসি কাঠি ঝোলানো হবে রোবার্তোকে। হুকুম দিয়ে চলে গেল বিলাসদেহী গঞ্জালেস। ফাঁসি কাঠ তৈরি, হাত পা বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে রোবার্তোকে। পূবের আকাশ আস্তে আস্তে লাল হচ্ছে, আর বেশিক্ষণ নয় বুঝতে পারছে দীপক। সূর্য উঠলেই গঞ্জালেসের হুমকি তামিল হবে। কিন্তু তুর্কের বাইরে কিসের এত গন্ডগোল? কারা ভেঙে ফেলতে চাইছে মূল ফটক? রক্ষীরা দৌড়াদৌড়ি করছে কেন? ধর্মর করেই উঠে বসলো দীপক। সকাল হয়ে গেছে, সূর্যের আলোয় ঘর ভেসে যাচ্ছে। জানলার বাইরে বৃষ্টি ভেজা সবুজ বন। পাশের খাটে বসে কিরম যেন অস্বাভাবিক ভাবে দিকে তাকিয়ে আছে রনি। তুই কি স্বপ্ন দেখলি? ভাঙা গলায় জানতে চাইল দীপক। হ্যাঁ। একটু চুপ করে থেকে যেন নিশ্চিত গলায় রনিত ফের বলল, একই স্বপ্ন। বেলা বেড়েছে। আজ পানাজিতে ফিরে দীপক আর রনিত হোটেলের বেঞ্চ চুকিয়ে বেরিয়ে পড়ল দুজনে। রনিত বাইক চালাচ্ছে, পিছনে দীপক। বাঘ ঘুরতেই পাথরে বসার টুপি মাথায় বুড়ো। একটু স্পিড না কমে বেরিয়ে গেল রনিত। টুপি মাথা থেকে খুলে বুড়ো শুধু একটু অদ্ভুত হাসলে। আপনারা যদি এতদূর গল্পটি শুনে থাকেন আর আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে যেন ভুলবেন না। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন। ধন্যবাদ সকলকে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।